আপনাদের যে প্রত্যাশিত যে আপনাদের যে যারা প্রত্যাশা করছেন আপনাদের প্রত্যাশিত ফলটা আমরা পাবো। নির্বাচনে আমি জয়লাভ করব এটা বড় কথা কিন্তু নয়, বড় কথা হলো পুরা দল বিএনপিকে জয়লাভ করতে হবে এবং দেশ জাতি এমন একটা অবস্থানে আমরা আছি এখন, এটা এক একজনের ব্যাখ্যা এক এক রকম হতে পারে। ভালো আছি না খারাপ আছি, আমার ব্যাখ্যা হলো আমরা আগে যা ছিলাম হাসিনার সময় এখন কি অবস্থায় আছি। একটা জায়গায় ভালো আছি যে আমাদের পুলিশ উপদ্রব করে না, এই একটা জায়গায় ভালো আছি, আর কোনো দিক থেকে কিন্তু আমরা ভালো নাই। আমরা বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই, বরং একটা অস্বস্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। প্রিয় ভাইরা, যাই হোক আমাদের নির্বাচন এটা আমরা আদায় করেছি অনেক যুদ্ধ করে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই নির্বাচন আমরা আদায় করেছি। আমাদেরকে কিন্তু এই নির্বাচন কেউ দান করে নাই। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে কেউ দান করে নাই, এই নির্বাচন আমাদেরকে কেউ দান করে নাই। অনেকে মনে করেন, বিশেষ করে কিছু ছেলেমেলে আছেন, তারা মনে করেন যে 24 তারিখে তারা সবকিছু উদ্ধার করে ফেলেছে। আরে বাবা, তাহলে আমরা 17 বছর কি করলাম? 17 বছর দেশের মানুষ যে আমাদের 5000 কর্মী গুম হলো, 4000 শাহাদাত বরণ করলো, আমরা যে বছর পর বছর জেল খাটলাম, কি করেছি আমরা? আমরা তোমাদের পায়ের তলার মাটি শক্ত করেছি, এটা বুঝতে হবে। একটা ফাউন্ডেশনের মধ্যে দাঁড়িয়ে তোমরা আন্দোলন করেছো, সেই আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। হাসিনা পালিয়ে যাওয়া কিংবা তাড়ানোর জন্য শুধুমাত্র তোমাদের কৃতিত্ব, এইটা ভাবা অত্যন্ত ভুল। এটা দেশের মানুষের কৃতিত্ব। সারা দেশের জনগণ এই ব্যাপারে কাজ করেছে। যাই হোক, হাসিনা পরবর্তী সময়টা আমরা যতটুকু ভালো থাকতে চেয়েছিলাম ততটুকু ভালো আমরা থাকতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমি বিএনপির একজন প্রতীকধারী একজন লোক, বিএনপির প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছি। আমাকে যদি ভোট দেন, এটা বিএনপির সঙ্গে যুক্ত হবে। সুতরাং আমি আশা করব, শুধুমাত্র রাজনীতিতে সবচেয়ে সহজ হলো সমাবেশ, বক্তৃতা এবং মিছিল। যেটা কাজ, মূল কাজ ইলেকশনে ভোট জোগাড় করা, এটা কিন্তু একজন রাজনীতিবিদের সারা জীবনের সঞ্চয় থেকে আসে। কোন সঞ্চয়? টাকা সঞ্চয় না, তার কাজ, কর্ম, অভিজ্ঞতা, সমস্ত সঞ্চয় থেকে রাজনৈতিক একজন ব্যক্তি গড়ে ওঠে। আমি মির্জা আব্বাস এলাকায় বড় হয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন অনেক বক্তা বলতো, আমার সামনের বক্তা, আমার সিনিয়র যার বক্তৃতা দিত, বলতেন এবার বক্তব্য রাখবেন আমাদের বর্ষিয়ান জননেতা অমুক একজনের নাম বলতো। আমার বয়স তখন 30 থেকে 35। এখন যখন আমি বক্তৃতা দিতে উঠি তখন অনেকে বলে যে বর্ষিয়ান নেতা, মানে আমার বয়স হয়েছে। এই বয়সটার একটা অভিজ্ঞতা আছে। একটা মানুষ মনে করে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর কি আছে? না, তার অনেক কিছু আছে যার কাছ থেকে নতুন প্রজন্মের লোকেরা, ছেলেরা নিতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আমার অভিজ্ঞতা যদি আজকে কাজে না লাগে, আমাদের মতো বয়সের ব্যক্তিদের অভিজ্ঞতা যদি কাজে না লাগে, যদি না লাগাই কেউ,
আমার ছেলে যদি আমার অভিজ্ঞতা কাজে না লাগায় সে জীবনে কিছু করতে পারবে না, এটা বাস্তবতা। এখন কিছু ছেলে পেলে জুড়েছে, হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে। তো অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলে ওরা, এবং কোনো কথা নাই, ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো, তারপর বেরোতে বাড়ি থেকে বেরো কাজ করতে। এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে। ভাই আপনি দেখেন, এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকাবকি উঠতেছে। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসে বকা ছাড়া। মির্জা আব্বাস এইটা, মির্জা আব্বাস সেটা। আরে ভাই, তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো বাংলাদেশে, ঢাকায়। আর এই যে আমার সামনে লোকগুলো বসা আছে, এরা বহুদিন যাবৎ এই এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এই এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে, এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে, এই এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে। এই এলাকার কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মতিঝিল, আর ঢাকার রাজধানী ঢাকা ৮, যার অন্তর্ভুক্ত হলো মতিঝিল থানা। এবং পুরা ঢাকা ৮ কিন্তু একটি ব্যবসায়িক হাব, একটা ব্যবসায়িক জোন। কোনো ব্যক্তি, ওই বিশেষ ব্যক্তি ছাড়া, যিনি এখানে অতিথি পাখি হয়ে এসেছেন, উনি ছাড়া কোনো ব্যক্তি বলতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি গর্ব করে বলতে পারি। তো যাই হোক, তো আপনাদেরকে অনুরোধ জানাবো, এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে তারা। এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। তো এখন এই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই, ভোট দরকার। আন্দোলন করার প্রয়োজন নাই, ভোট দরকার। এই ভোটের জন্য আপনারা আমার দুদিকে যারা আছেন, বাঁ দিকে আছেন, ডান দিকে আছেন, সামনে আছেন, যারা আছেন, তারা যদি সত্যি সত্যি মনে করেন যে আপনারা আমাকে জয়লাভ করাবেন, তাহলে আমি শুধু বলছি যে আপনাদের ফিজিক্যাল কাজ করতে হবে। অর্থাৎ বাসায় বাসায় গিয়ে আমার সম্পর্কে, দল সম্পর্কে, দেশ সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। পারবেন করতে? যদি পারেন তাহলে ইনশাল্লাহ পাস করতে পারবো আল্লাহ। তাহলে এটা আপনার একটা নিয়মতান্ত্রিকভাবে যেটা করা দরকার। বিকজ আমার 8টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা, কিন্তু 9টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা। এই প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হলে আপনাদের যতগুলো লোক লাগবে হিসাব করে নেবেন যে একটা ওয়ার্ড যদি আমি একদিনে শেষ করতে চাই কতদিন লাগবে, 2 দিন শেষ করতে কতদিন লাগবে। কিন্তু আপনারা সময় পাবেন না, এখন থেকে আর বোধ হয় 6-7 দিন সময় আছে নির্বাচন পরিচালনা করার। সুতরাং এর মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে কয়টি ওয়ার্ড করবেন, কারা কারা করবেন, কজন ছেলে কজন মেয়ে, যারা বলতে পারেন, যারা বুঝাতে পারবেন তারা যাবেন। এটা আপনাদেরকে একটু বসে আজকেই ঠিক করে আগামীকাল থেকে আপনাদেরকে লিফলেট নিয়ে কাজে নামতে হবে। এখন আমি একটু আরেকটা কথা বলি। এই যে আপনারা কষ্ট করবেন, এই যে ভোটটা আসছে, এই ভোটের অধিকারটা কি আমার তো আমি আগেই বলেছি কেউ দান করে নাই, আমরা আদায় করেছি। এই ভোটের অধিকারটা আমাদেরকে 12 তারিখে প্রয়োগ করতে হবে। যে কারণে জায়গা মতো ভোটটা দিতে হবে। এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। একটা দল শুনলাম তারা নাকি 40 লক্ষ ওই কি বলে বোরকা
বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। যদি হয় এটা আপনাকে ধরে ফেলতে হবে। বোরকালা মহিলা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পড়তেন, কিন্তু বোরকা পরে ফল ভোট দিতে আসবেন